Hello everyone, welcome to Success Learning Academy. তো অনেকেরই স্বপ্ন থাকে কিছু করে দেখানোর। বিশেষ করে এখন যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জীবন একটা যুদ্ধের মতো। যারা পড়াশোনা করছে তারা জানে পড়াশোনা করাটা যতটা সহজ, পড়াশোনা করে কিছু করাটা ততটাই কঠিন। বাস্তব পরিস্থিতিতে দেখা যায় যে হয়তো পড়াশোনার থেকে স্কিল বেশি ম্যাটার করে। এটা আমরা প্রায়ই শুনে থাকি। আবার সেই স্কিল অর্জনের জন্য যে সমস্ত কলেজ বা প্রতিষ্ঠান, সেখানে পৌঁছাবার জন্য আমাদের পড়াশোনা প্রয়োজন। তো বলতে পারা যায় যে এই দুটো ব্যাপার একে অপরের ভাইস ভার্সা, দুটোকেই সাথে নিয়ে চলতে হবে। তো এই পরিস্থিতিতে মেয়েদের কাছে বিশেষ করে একটা বিশেষ সুযোগ থাকে এএনএম জিএনএম এক্সাম দিয়ে নার্সিং এর প্রিপারেশন নেয়ার। তো অনেকেরই পারিবারিক অবস্থা সেভাবে থাকে না যে ব্যাঙ্গালোরে গিয়ে প্রাইভেট কলেজ থেকে নার্স হতে পারবে, বা আমাদের কলকাতার যে নার্সিং প্রাইভেট কলেজগুলো সেখান থেকে পড়তে পারবে। তার ফিজ অ্যাফোর্ড করার মতো অনেকেরই ক্ষমতা নেই। এবার একটা কথা বলি, ব্যাপারটা সবসময় প্রাইভেট গভর্নমেন্ট এটা নয়, ব্যাপারটা নিজের ভিতরে। তুমি পড়াশোনা করে যদি কিছু হয়ে দেখাতে চাও, তোমার ভিতরে যদি সেই জুনুন থাকে, তাহলে তুমি অবশ্যই পারবে। এখন এএনএম জিএনএম এক্সামে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা সফলতার খুব কাছে গিয়ে অল্পের জন্য মিস করে যাও। কেন হয় সেটা? আপাত দৃষ্টিতে দেখলে ক্লাস 10 লেভেলের একটি এক্সাম, যেটি অনেকের কাছেই খুব ইজি। অনেকে নিট, জেনপাস ইত্যাদির প্রিপারেশন নিতে নিতে সাইডে এটাকে রাখে। আবার অনেকের ক্ষেত্রে এটাই হয়তো মেন স্বপ্ন। হতেই পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে, সরি ওম্যান টু ওম্যান। যাই হোক, তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, সাকসেস লার্নিং একাডেমি একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। তো আমরা কি প্রোভাইড করব সেটা পরে আসি। আগে তোমরা কিভাবে প্রিপেয়ার হবে এই এএনএম জিএনএম এক্সামের জন্য। তো এএনএম জিএনএম এক্সাম 2026 তো হয়ে গেছে। এরপর আমরা কি 2027-এর জন্য প্রিপারেশন নেব। তারই একটা হলিস্টিক স্ট্র্যাটেজি আজ তোমাদের আমি বোঝাবো। কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়গুলোতে টার্গেট করতে হবে, সেই সম্পর্কে ধরে নাও এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা রিপিটার আছো তারাও দেখো, যে এখান থেকে তোমরা নিজেকে যাচাই করো যে কোন কোন ভুল করার জন্য তোমাদের রিপিটার হতে হচ্ছে। আর যারা বিগিনার আছো তারা পুরোটা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে এবং তোমরা একটা স্ট্রং স্ট্র্যাটেজি পাবে, একটা রোড ম্যাপ পাবে যে এইভাবে আমাকে এগোতে হবে। একটা সফলতার রাস্তা থাকে, সেই রাস্তাতে ঠিকভাবে না ড্রাইভ করলে তোমরা সঠিক ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না। তো ড্রাইভিং স্কিল যেমন ম্যাটার করে, তেমন সঠিক রাস্তাও ম্যাটার করে। তুমি খুব ভালো ড্রাইভার কিন্তু তুমি রাস্তা জানো না, তাহলে কি তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছবে? তা নয়। তাহলে এই দুটোকেই আমাদের ব্যালেন্সে নিয়ে চলতে হবে। তো চলো প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবং নার্সিং কলেজ, সরকারি নার্সিং কলেজ পাওয়ার, যেটার একটা অনেক লুক্রেটিভ ব্যাপার থাকে, তার বলতে পারো একদম বেস্ট ফর্মুলা তোমাদেরকে আমি প্রোভাইড করব। ওকে? তো যা বলছি, দরকার পড়লে খাতা পেন নিয়ে বসো, কারণ এটাই তোমাদের নেক্সট বছরের 1 বছরের প্রিপারেশনের রোড ম্যাপ হতে চলেছে। তো দেখো, প্রথম ব্যাপার, কেন তোমরা এই লড়াই করবে? ইনস্টাগ্রাম মডেল হতে পারো। তো এই যে এখনকার দিনে একটা ক্রিঞ্জ ভিডিও বানাচ্ছে মানুষ, ফেমাস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সে সেলিব্রিটি হয়ে গেছে, তারপর সে আবার জোশ টক্সে গিয়ে মোটিভেশন দিচ্ছে মানুষকে। তো তোমরাও একটা ডিফারেন্স জানো যে দুদিনের চমক কি আর স্থায়ী একটা রাস্তা বা স্থায়ী একটা তোমার পদের দাম কত। তো তোমাদের এই লড়াই, তোমরা পড়াশোনা করে কিছু একটা হতে চাও, বাবা মা তোমাদেরকে তার জন্য অঢেল সুযোগ দিয়েছে। অনেক ক্ষেত্রে বাবা মা হয়তো সেভাবে সুযোগ দিতে না পারলেও তোমরা সুযোগ করে নিয়েছো। দুটো ক্ষেত্রেই আমরা বলতে পারি ভ্যালিড। ওকে? তো এই লড়াই তোমাদের সব থেকে প্রথম বাবা মায়ের জন্য, বা যাদের বাবা মা নেই, অনেকের হতেই পারে বাবা মা নেই, তাদেরকে যে কেয়ার গিভার সব থেকে বেশি ভালোবাসেন, যে তাদের বড় করে তুলেছেন, সেই কেয়ার গিভারের গর্বের জন্য তোমাদেরকে এটা করে দেখাতে হবে। অনেকে আর্টস নিয়ে পড়েছো, পড়ে বুঝতে পারছো যে তোমাদের ফিল্ডে হয়তো সেভাবে স্কোপ নেই। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বললে সত্যিই নেই, সেভাবে তেমন স্কোপ নেই, টিচিং লাইন আর লাইন এতদিন বন্ধ রয়েছে। তাই তোমাদের এখন মনে হচ্ছে যে যদি নার্সিং করা যায়, তো যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা তো দেবেই, আর যারা আর্টস নিয়ে পড়ছে তারাও এক্ষেত্রে ইকুয়ালি ওয়েলকাম। তাই
তোমাদের বাবা মায়ের গর্ব যে তোমরা একটা সরকারি কলেজে এক্সাম দিয়ে সুযোগ পেয়েছো, একটা কম্পিটিটিভ এক্সাম যে কোনো রকমের ক্র্যাক করা একটা আলাদা স্যাটিসফ্যাকশনের ব্যাপার। যতটা তুমি আনন্দ পাবে ঠিক ততটাই তোমার বাবা মাও আনন্দ পাবে। ওকে? তো দেখো, বাবা মায়ের গর্বের জন্য এটা করলে। আর কি? আর বলতে পারো নিজের পায়ে দাঁড়ানোর একটা যে মজা। তোমরা নার্সিং পড়ে যখন কোনো হসপিটালে জব পাবে, তখন 30,000 থেকে 34,000 35,000 থেকে স্টার্ট করবে। এই যে একটা লুক্রেটিভ সুযোগ, টাকা, মানি ম্যাটার্স। যারা বলে টাকা পয়সা ম্যাটার করে না, করে, সত্যিই করে। আজকের দিনে বাজারের যা অবস্থা, টাকা পয়সা ম্যাটার করে। একটা মহিলা যখন নিজে রোজগার করবে, তার ভবিষ্যৎ প্রজন্মকে সে পাল্টে দিতে পারে। আমি তো নিজে বলছি, একটা বাবার থেকে একটা মা যদি ইনকামের সোর্স হয়, সেক্ষেত্রে সেই ফ্যামিলি অনেক বেশি অ্যাডভান্সমেন্ট পায়। কারণ মা যেভাবে তার সন্তানের ব্যাপার বোঝে, বাবারা বুঝলেও হয়তো সেভাবে নয়, কারণ মায়ের সাথে তাদের বন্ডিং বা টাইমিংটা বেশি হয়। তো একটা ভালো সন্তান, কন্যা সন্তান থেকে একটা ভালো মাতা, একটা ভালো দিদি, কারো ভালো বোন, সবকিছু হওয়ার তোমাদের কাছে সুযোগ থাকবে। ওকে? আর দেখো, ডিগ্রির চেয়ে প্রফেশনাল নার্সিং কোর্সের দাম অনেক বেশি। অবশ্যই জুলজি বোটানি নিয়ে পড়ার পর অনেকেই দেখবে আবার নার্সিং পড়তে আসে, করে, প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টে যায়। কারণ রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, তাতে প্রফেশনাল কোর্সগুলোর ভ্যালু দিন দিন বাড়তেই থাকছে। সেই জন্যই প্রাইভেট কলেজের ফিজ এত বেশি, কারণ ডিমান্ড আছে মানুষের। সেই ফিজ অ্যাফোর্ড যাতে না করতে হয়, তার জন্যই এই একটা বছর তোমাদেরকে ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিতে হবে। যারা আজ তোমার দিকে আঙুল তুলছে, হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় আশপাশের লোক, তুমি পড়াশোনা করছো, তোমাকে তারা যেন, পড়াশোনা করাটা একটা দোষের ব্যাপার। একটা মেয়ে হয়ে 18-র বেশি বয়স হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে। অনেক রাজ্যের আমাদের এখনো বহু জায়গায় এই ধরনের মেন্টালিটির মানুষ আছে, যারা মেয়েদের পড়াশোনা করাটাকে খারাপ চোখে দেখে। কেন সেটা জানি না, সেটা তাদের মূর্খতা হলেও তুমি তাদের ততদিন জবাব দিতে পারবে না যতদিন তুমি সেটা থেকে কিছু করে দেখাচ্ছ। এরকম অনেকেরই হয়েছে জানো, যে তার দিদি পড়াশোনায় ভালো ছিল, বিয়ে হয়ে গেছে, হয়তো সে জব পায়নি। তো তারা কি বলে, কি হয়েছে, আমার মেয়েও তো পড়াশোনা করেনি, একটা বিয়ে করে সংসার করছে, সেও একই করছে, তাহলে ওর পড়াশোনা করে লাভটা কি হলো? সেটা কি হয়, তোমার একটা কোথাও অপমানে লাগে, ভিতরে আঘাত লাগে। তো সেই আঘাত থেকে বাঁচার জন্য, বা বলতে পারো তোমাকে, তোমার স্ট্যান্ড নেয়ার জন্য তোমাকে এই জায়গায় যেতে হবে। এটা শুধু নার্সিং এক্সাম বা এএনএম জিএনএম এর জন্য নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে সেই চ্যালেঞ্জ তোমাদের নিজেদেরকে দিতে হবে, যে আমাকে এটা করে দেখাতে হবে। দেখবে আজ যারা তোমার সমালোচনা করছে, কাল তারাই এসে তোমার থেকে টিপস চাইবে, যে কি করে এটা করলি, কিভাবে এই জায়গায় পৌঁছলি। তারা তোমাকে বাহবা দেবে। ভিতরে কি চাইছে সেটা ম্যাটার করে না, কিন্তু তারাও জানতে চাইবে যে এই জায়গায় তুই কি করে গেলি, যাতে তার বাড়ির লোক সেই জায়গায় যেতে পারে। ওকে? তো এক্সামের মেন মোটিভেশন কি? তোমার ফ্যামিলি, তোমার ইনকামের সোর্স, এবং তোমার ফিউচার। নেক্সট দেখো, যে এক্সামের প্যাটার্নটা কি। এই এক্সামে মোট 115 নম্বর থাকে, কোশ্চেন থাকে 100টা, সময় পাবে 90 মিনিটস। ওকে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রতিটি প্রশ্নের জন্য তুমি মাত্র 40 সেকেন্ড পাবে। এতদিন স্কুল লেভেলের পড়াশোনায় তোমরা একটা জিনিস খেয়াল করেছো, যে কোনো জিনিস আমরা কি বলি, ডিটেলসে লেখো, ডিটেলসে লেখো। 2 মার্কসের কোশ্চেনে 3টে প্যারা করে লিখছে, যে টিচার যাতে কোনোভাবে অসন্তুষ্ট না হয়। কিন্তু এখানে তোমাদেরকে কারেক্ট আনসারে পৌঁছতে হবে, কারণ কোশ্চেন থাকবে এমসিকিউ। এমসিকিউতে তুমি কিভাবে সলভ করছো ম্যাটার করে না, কেউ তোমার সলভিং দেখতে আসবে না। শুধু তুমি কোন অপশনটা অপ্ট করেছো এবং সেটা ঠিক কিনা, সেটাই তোমাকে সাফল্য এনে দেবে। তাহলে এই যে টাইমের সাথে এগোনা, তার জন্য প্রথম থেকে প্রিপারেশনের প্রথম থেকেই মক টেস্ট দিতে থাকো। অনেকে বলবে আমার তো কিছুই জানি না, কি মক টেস্ট দেবো। দিয়ে দেখো, দিয়ে দেখো, দেখবে অনেক কিছু জানো। দেওয়ার পর তুমি বুঝতে পারবে। সাকসেস লার্নিং একাডেমি অ্যাপে ফ্রিতে মক টেস্ট প্রোভাইড করা হবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানেও উইকলি মক টেস্ট দেওয়া হবে বিভিন্ন সাবজেক্টে। দিয়ে দেখো, দেখবে টাইমের সাথে যে প্রিপারেশন, সেটা তোমরা বুঝতে পারবে, যে একটা কোশ্চেনকে এত টাইমের মধ্যে আমাকে সলভ করতে হবে। ব্রেনকে সেইভাবে ট্রেন করো যে তোমাকে শুধুমাত্র সলিউশন নয়, টাইমটাকেও ম্যাটার নিতে হবে। ওকে? দেখো, এই যে 115 নাম্বার, 100টা কোশ্চেন,
এই প্যাটার্নের ফলো করার জন্য মেন স্তম্ভ বলতে পারো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ, ম্যাথামেটিক্স, আর থাকে জিকে জিএস। এবার দেখো, তোমরা বলবে প্রিপারেশন তো করবো দাদা, কোশ্চেন দেখেছি খুব শক্ত আছে। কোশ্চেন শক্ত আসে কথাটা খুব আপেক্ষিক একটা ব্যাপার, কারো ক্ষেত্রে শক্ত কারো ক্ষেত্রে সহজ। এবার যারা 26-এর কোশ্চেন দেখে যাচাই করছো, অনেকের শক্ত লাগতে পারে, কারণ এই কোশ্চেনটা একটু টাফার লেভেলের হয়েছে আগের থেকে। 23-এর কোশ্চেনের ক্ষেত্রে তোমরা ম্যাথ দেখবে, ইংলিশ দেখবে, ভালো টাফ এসেছিল। তো ব্যাপারটা টাফনেসের জন্য নয়, তোমার ক্ষেত্রে যা টাফ সবার ক্ষেত্রেই তো টাফ, তোমাকে সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে হবে। তাই প্রথমে বলবো প্রিপারেশনের বেসিক যেটা যেটা তোমার ভিত, সেটাকে স্ট্রং করো। সেই বেসটা কি? বেস হলো 9 আর 10-এর বই। যারা বাংলা মিডিয়ামে পড়েছো তারা মিনিমাম দুটো লেখকের বই ফলো করো। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বলছি, যারা নিজে থেকে সেলফ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি এই কথাটা, তারা মিনিমাম দুটো বই ভালো করো। বইয়ের কোনো আমি নাম নেব না, কোনো পেড প্রমোশন নেই আমাদের ক্ষেত্রে। বইয়ের ক্ষেত্রে তোমরা নিজেরা বই ঘেঁটে দেখো, নিজেরা উল্টে পাল্টে দেখো, যেগুলো মনে হবে দুটো বইকে ফলো করো, 9 এবং 10-এর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। ওকে, এই দুটো সাবজেক্টের জন্য এটা ফার্স্ট স্টেপ। এটা পুরোপুরি নয়, এটা ফার্স্ট স্টেপ। এবার দেখো বলছে কনসেপ্ট ইজ কিং, মানে তোমাদের যে বেসিক কনসেপ্ট সেগুলোর ওপর হোল্ড নিতে হবে। জীবন বিজ্ঞানের বেসিক যে কনসেপ্ট গুলো, কোষ কি, কোষ থেকে শুরু করে আপ টু ফিজিওলজির বিভিন্ন অর্গানের কাজ, তারপরে যদি বোটানির পোর্শন অর্থাৎ উদ্ভিদ বিদ্যার পোর্শনে আসি, সালোক সংশ্লেষ, শ্বসন, ক্রেবস চক্র, এরকম বিভিন্ন কনসেপ্ট পাবে যেগুলোর ওপর তোমাদেরকে হোল্ড নিতে হবে। এবার টেক্সট বুক যদি থরলি পড়ো 9 এবং 10-এর, তোমরা সমস্ত কনসেপ্টের একটা ওভারভিউ পেয়ে যাবে। অনেকেই 11-12 আর্টস থেকে করেছো, তারা হয়তো এগুলো থেকে অনেক ডিট্যাচ হয়ে গেছো বলে ভুলে গেছো। তারা যখন আবার দ্বিতীয়বার পড়বে দেখবে হ্যাঁ কিছুটা হলেও মনে আছে। ফোকাস এরিয়া বললাম আগেই, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান লাইন বাই লাইন পড়ো, কারণ এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন আছে। এরপর ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে খুব বেশি হাই লেভেলের কোশ্চেন আসে না। আর ম্যাথ রিজনিং এর যে সিলেবাস, যদি তোমরা ফুল সিলেবাসকে ফলো করতে যাও, অনেক বড় সিলেবাস। ইংলিশেরও তাই, ইংলিশের যে কমপ্লিট সিলেবাস খুব বড়। শুধু জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান থেকে যতটা মার্কস আসে, যে পরিমাণ মার্কস আসে ম্যাথ, রিজনিং, ইংলিশ থেকে ততটা আসে না, কিন্তু এর সিলেবাস একই পরিমাণ, বলা যায় আরো বেশি। ম্যাথ বই দেখেছো তোমরা, চিরকালই সব থেকে মোটা হয়। এবার তাহলে তোমরা কি করবে? ম্যাথের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট কনসেপ্ট থাকে, যেগুলো দিয়ে একটা চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে একাধিক চ্যাপ্টারকে সলভ করা যায়। যেমন যদি আমার কাছে তোমরা পড়ো ব্যাচে, তোমরা দেখতে পাবে পার্সেন্টেজ এবং রেশিও, এই দুটো চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে আমি অ্যারিথমেটিক ম্যাথের 90% সলভ করিয়ে দেবো। মানে শুধু দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়ো, বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আলাদা করে ফর্মুলা বা মনেই হবে না যে আলাদা কিছু পড়ছো, এবার শুধু ওর ইউজ থেকেই তোমরা বাকি চ্যাপ্টার সলভ করে ফেলবে। তো এরকমই কিছু ইম্পর্টেন্ট ব্যাপার যেগুলো তোমাদেরকে টিপসে রাখতে হবে। দেন ইংলিশ, জিকে, জিএস এর কথা বলি, এগুলোতে অঢেল সিলেবাস। তাই তোমাদেরকে পিওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্যাটার্নকে ফলো করতে হবে, যে কি এসেছে এবং কি আসতে পারে। সেটা আমাদের উপর ছেড়ে দাও। যারা ব্যাচে এনরোল করবে তাদের তো অন্য কিছু ভাবতে হবে না, যারা সেলফ প্রিপারেশন নেবে তাদের জন্য বলে রাখছি, বা যারা ব্যাচে এনরোল করার আগেও নিজেরা একটু যাচাই করে নাও যে ফিল্ডে আসতে চলেছো সেই সম্পর্কে নিজের একটু রিসার্চ থাকা ভালো। দেখো, স্মার্ট প্রায়োরিটি বায়োলজিতে 50 নাম্বার আছে, এটাই হচ্ছে সাফল্যের আসল চাবিকাঠি। কারণ যদি দুজনের সেম নাম্বার হয়ে যায়, তখন বায়োলজিতে যা স্কোর বেশি সে র্যাঙ্কিং এ এগিয়ে থাকবে। প্যারামেডিক্যাল নার্সিং বায়োলজির ওপর বেস করে তৈরি হয়েছে, তাই বায়োলজির ফোকাস তো অবশ্যই দেবে তারা। তারপর কি ফিজিক্স, ম্যাথ, রিজনিং এ 25 নম্বর, ম্যাথ রিজনিং এ 10 থেকে 15 টার্গেট করতে হবে। আমি বলবো এখানে ফুল মার্কস টার্গেট করতে হবে, কারণ এইটা তোমাদের র্যাঙ্ক এনে দেবে। বাকিগুলো ওভারঅল একটা লেভেলে গিয়ে দেখবে সবাই ইকুয়াল পাচ্ছে, এই জায়গাটাই তোমাকে র্যাঙ্ক এনে দেবে। জিকে, জিএস, ইংলিশ বলছে এমসিকিউ বই, কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করো, এগুলো আমরা প্রোভাইড করে দেবো ফ্রিতে। ফ্রি অফ কস্ট ইউটিউবে দেওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইংলিশের যা যা ইম্পর্টেন্ট এক্সামের আগে,
কারণ এর অঢেল সিলেবাস, যদি এতে ডুবে যাও, জিকে তে যদি ডুবে যাও, তাহলে তখন আর মেন ফোকাস বায়োলজি ফিজিক্স করতে পারবে না। তাই মেন ফোকাস রাখো বায়োলজি ফিজিক্সে, এটাকে হলিস্টিকলি পড়ো, এখানে ডিটেলসে পড়ো। এখানের ওয়েটেজ এক্সামে, এর ওয়েটেজ দেখো সব থেকে বেশি, 100-র মধ্যে 50 নাম্বার একা বায়োলজি থেকে আসছে। ওকে, এরপর প্রতিদিনের রুটিন। এখানে একটা কথা বলে রাখি, এই ব্যাপারটা এই ব্যাপারটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার। প্রতিদিনের 6 ঘন্টার গোল্ডেন স্ট্র্যাটেজি, তোমাকে ধরে রাখতে হবে 6 ঘন্টা তুমি পড়বে। এবার এই 6 ঘন্টার পড়াটা অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে। এই যে 6 ঘন্টা 6 আওয়ার স্টাডি, অনেকের ক্ষেত্রে অনেক রকম হতে পারে। আমি একটা ওভারভিউ দিই, সকালে উঠলে 2 ঘন্টা ফ্রেশ মাইন্ডে বায়োলজি পড়বে, কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের মুখস্থ করার অ্যাবিলিটিটা তখন খুব ভালো থাকে। যারা অন্যান্য এক্সাম দেবে, কম্পিটিটিভ এক্সাম পড়া দাদা দিদিদের জিজ্ঞাসা করবে, তারা উঠে প্রথমে জিকে জিএস এর রড মেমোরাইজ করার যে পোর্শন গুলো, মানে শুধু মুখস্থ করা, সেগুলো করে। বায়োলজিও তাই, বায়োলজির অনেক কনসেপ্ট তোমাদের হুবহু মুখস্থ করতে হবে। এছাড়া ভৌত বিজ্ঞানের কেমিস্ট্রি পোর্শনটা তোমরা সকালে পড়তে পারো। দুপুরে খাতা পেন নিয়ে ম্যাথ জিআই প্র্যাকটিস করা। এখানে 2 ঘন্টা দেওয়ার হয়তো প্রয়োজন নেই, প্রথম প্রথম দাও, কারণ প্রথম প্রথম এই ম্যাথ রিজনিং এগুলো কি হয় না, ব্রেনের নিউরন গুলোকে জাগিয়ে তোলে। তোমাদের ওয়েটেজ কম হলেও এই যে ম্যাথ রিজনিং, তোমার স্কুল লেভেলেও দেখবে যারা ম্যাথে স্ট্রং, ফিউচারে গিয়ে দেখবে তারা কিছু একটা হয়। ক্লাসে তোমাদের ক্লাসমেট দাদা দিদি অনেকের কি দেখেছো, ম্যাথে যারা স্ট্রং তারা ফিউচারে কিছু একটা হয়ে দেখায়। এরকম প্রচুর এক্সাম্পল পেয়ে যাবে। বা এরকমও দেখবে যে সাবজেক্টের অন্যান্য সাবজেক্ট হয়তো সে উইক ছিল এবং ছোট থেকেই সে ম্যাথে স্ট্রং, পরবর্তীকালে সে হয়তো হঠাৎ করে গিয়ে বাকি সাবজেক্টেও স্ট্রং হয়ে গেছে। মানে যে ম্যাথামেটিক্স, সেটা কি করে, আমাদের ব্রেনের ওপর একটা প্রেসার দেয়, তোমাকে ভাবতে বাধ্য করে। বাকি সাবজেক্ট পড়লে উগরে দিলে, কিন্তু ম্যাথ তোমাকে কি করে, ভাবতে বাধ্য করে। যে ভাবতে বাধ্য করা, এতে তোমাদের ব্রেনটা আপগ্রেড হয়। রাত্রে ঘুমানোর আগে ফিজিক্স বা কেমিস্ট্রি, বিশেষ করে ফর্মুলা বা সূত্রগুলো, ফিজিক্স কেমিস্ট্রির যে ইকুয়েশন গুলো, সমীকরণ বানাও, সেইগুলো রাত্রেবেলা ঘুমানোর আগে একবার রিভাইজ করে নিলে। হচ্ছে শীতকাল, শীতকাল ডিসেম্বর জানুয়ারি মাসে অনেকেই ভেবে একটা শরীরে লেজিনেস জাগে, মানে এখন পড়তে ভালো লাগবে না, লেট থেকে বেরোবে না। এই টাইমটা তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে, যখন অন্যরা সময় নষ্ট করবে তখন তোমাদের এগিয়ে যেতে হবে তাদের থেকে। ওকে, এরকম একটা আমি ওভারভিউ দিলাম। এবার বলি, অনেকে ভোর 4টে উঠেও আইএএস হয়েছে, অনেকে ভোর 4টে ঘুমিয়েও আইএএস হয়েছে। তাই এটা ম্যাটার করে না যে ফিক্সড স্টাডি রুটিন তোমার এটাই হতে হবে। অ্যাভারেজ তোমাকে 6 ঘন্টা মতো পড়াশোনার সাথে কানেক্টেড থাকতে হবে। এএনএম জিএনএম এর ক্ষেত্রে বলি, 4 ঘন্টা একদম প্রপার স্টাডি। 4 ঘন্টার আউটপুট দেওয়ার জন্য তোমাকে 6 ঘন্টা টাইম দিতে হবে। বুঝতে পারছো? কারণ 6 ঘন্টা বসে থাকা মানে ঘড়ি ধরে 6 ঘন্টা বসলে উঠে পড়লে এটা ব্যাপার না, 4 ঘন্টা তোমাকে আউটপুট বার করতে হবে। এবার এখানে একটা ব্যাপার বলি, বায়োলজির ক্ষেত্রে যদি বুক ওয়াইজ ধরো, প্রত্যেকদিন অন্তত 5 পাতা। ওকে, একদম ডিটেলসে। ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 5 থেকে 6 পাতা। এবং ম্যাথ রিজনিং এর মিনিমাম 20টা কোশ্চেন। ইংলিশের ক্ষেত্রেও তাই, মিনিমাম 20 থেকে 25টা কোশ্চেন করবে। জিকে জিএস এর ছোট ছোট যে শর্ট ভিডিও গুলো দেওয়া হয় আর হয়, সেই ক্লিপ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো, বড় ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। এই যে 10 থেকে 15 মিনিটের কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ভিডিও গুলো হয় ইউটিউবে, সেগুলো তোমরা দেখতে পারো। খেতে খেতে চালিয়ে দিলে দেখলে যেটুকু মাথায় ঢুকলো ঢুকলো, না ঢুকলো না ঢুকলো, কারণ এর ওয়েটেজ খুবই কম তোমাদের এক্সামের পার্সপেক্টিভে। ওকে, এরপর দেখো, হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক, এই দুটোর মধ্যে তোমাদেরকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। বুঝে, গাধার খাটুনি নয়, দরকার স্মার্ট ওয়ার্ক। এবার স্মার্ট ওয়ার্ক মানে ফাঁকিবাজি নয়, বা কোনো অসৎ উপায় অবলম্বন করা নয়। ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকলে, পড়ার মাঝে ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করলে এবং ঘড়ি দেখতে থাকছে যে আমি তো 6 ঘন্টা পড়ে নিয়েছি, 8 ঘন্টা পড়ে নিয়েছি। একাধিক টিচার, হাজারটা কন্টেন্ট ফলো করে কনফিউজ হওয়া, সব পড়ে ফেলবো, সব টিচারের সব প্ল্যাটফর্মের প্লে লিস্ট দেখে ফেলবো, সবার ম্যারাথন ক্লাস অ্যাটেন্ড করবো। তাতে কি হয়, তোমার ব্রেন রট হয়ে যায়, ব্রেনের ওপর এক্সট্রা ইনফরমেশনের প্রেসার চলে আসে। সেটা থেকে বাঁচতে কি করতে হবে, 6 ঘন্টা পিওর স্টাডি, সেই 6 ঘন্টাই পড়ো ডিস্ট্রাকশন ছাড়া, বেশি টাইম দেওয়ার দরকার নেই। আমি তো বলছি প্রথম প্রথম 6 নয়, তোমরা প্রথম প্রথম 2 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো, 4 করো, 5 করো, এভাবে এন্ডে 6 ঘন্টায় পৌঁছে যাবে। একদিনই একদম হঠাৎ করে এই ভিডিওটা দেখলে পরদিন 6 ঘন্টা পড়বে টার্গেট নিলে দেখবে হবে, প্রথম দিন 6 ঘন্টা হবে, দ্বিতীয় দিন
সেটা জিরো হয়ে যাবে। এটাই হয়, এই মোটিভেশনটা আজকে পেলে কাল এটা থাকবে, পরশু গিয়ে জিরো হয়ে যাবে। বা হয়তো কোনো একটা কাজ পড়ে গেল, পরের দিন আর করতে বসতে ইচ্ছে করবে না, কারণ তোমাদের চেনটা বিগড়ে গেছে। তো এই পড়াশোনাকে কোনো চেনের মতো নিও না, তোমার লং টার্মের টার্গেটটা দেখো যে 1 বছর পর আমি ওই জায়গায় পৌঁছাবো। তার জন্য ছোট 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 স্টেপ আমাকে আস্তে আস্তে উঠতে হবে। ওকে? তো আমাদের ব্যাচের ক্ষেত্রে আমরা বলি, আমরা কন্টেন্ট উইকলি প্রোভাইড করে যাব। তোমরা দেখবে, তোমরা ক্লাস করবে, তোমরা ডাউট সলভিং এর জন্য তোমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। সেখান থেকে আমরা তোমাদের ডাউট সলভ করবো। এইভাবে ছোট ছোট স্টেপে দেখবে তোমরা কখন সেই জায়গায় পৌঁছে গেছো তোমরা বুঝতেই পারবে না। আমরা সেভাবেই ডিজাইন করেছি ব্যাচটা। এবার নেগেটিভ মার্কিং, মক টেস্ট দিয়ে দেখো, আমরা মক টেস্টের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং দিই। টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, মক টেস্ট দিয়ে দেখো যে তোমাদের এই যে নেগেটিভ মার্কিং, এই কনসেপ্টটা যারা প্রথম এই কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে আসছে তাদের নেই। এটার মানে তুমি যেটা ঠিক করলে ঠিক, যেটা ভুল করলে ভুল, এতদিন তাই জেনে এসেছো। কিন্তু এখানে তুমি ভুল করার জন্য সেই যে ঠিক করেছিলে তার উপরও কিছু নাম্বার কাটা যাবে। 0.25 নেগেটিভ মার্কিং, অর্থাৎ তুমি যদি 4টে কোশ্চেন ভুল করো, 4টে তো ওটা তো কাটা গেল, ওটা বাদ। 4 × 0.25 1, তাহলে এই 1 নাম্বার তোমার এক্সট্রা কাটা যাবে। যেটা তুমি ঠিক করেছো সেই 1 নাম্বার ঠিক থেকে কাটা গেল। তাহলে এই হচ্ছে নেগেটিভ মার্কিং এর ফাঁদ। এই ফাঁদে কারা পড়ে? যারা একটু এক্সট্রা পাকামো করে আন্দাজে মারতে থাকে যে কোনোটা তো ঠিক হয়েই যাবে, এভাবে সব অ্যাটেম্প্ট করি না। প্রথম থেকে আন্দাজে মারাটাকে অ্যাভয়েড করো। যটা পারবে তুমি 100 নাম্বারের এক্সামের যে এটা মক টেস্টটা চালালে, কি 40 নাম্বারের চালালে, তাতে হয়তো তুমি দেখছো তুমি দুটো কি তিনটে খালি জানো, বাকি কিচ্ছু জানো না। তাই দাও, দুটো যে কটা দেবে জেনুইনলি দাও। যদি আন্দাজে মারতে থাকো সেইটা একটা হ্যাবিটে পরিণত হবে, এবং সেই হ্যাবিট আর তুমি ছাড়তে পারবে না। তুমি কি হবে, নিজের ফিউচারের সাথে রিস্ক নেবে। আন্দাজে তুমি শুধু একটা কোশ্চেন মারছো না, আন্দাজে তুমি মারছো ফিউচারে তোমার কয়েক লক্ষ টাকা। কেন বলছি, কারণ তোমার র্যাঙ্ক একটু এগোপিছু হলে কলেজের ক্ষেত্রে, নার্সিং কলেজের ক্ষেত্রে যে ফিস, তা তোমরা আমার থেকে ভালো জানো, সার্চ করে দেখে নিও। সেই টাকা তোমরা নার্স হিসেবে রোজগার করে তুলতে পারবে না 10 বছরে। ওকে? এটা ফ্যাক্ট, এটা রিয়েল ফ্যাক্ট, শুনতে খারাপ লাগলেও এটা রিয়েল ফ্যাক্ট। তাই প্রথম থেকে নিজের ডেডিকেশন এবং সিরিয়াসনেস সেভাবে আনো। ছেড়ে আসা বলছে, না জানলে ছেড়ে দাও 0 নম্বর, কারণ র্যাঙ্কটা সুরক্ষিত থাকবে। কিন্তু আন্দাজে মেরে মেরে সেই যে নেগেটিভ মার্কিং এ তোমার র্যাঙ্কটা অনেক পিছিয়ে যেতে পারে। বলছে বায়োলজিতে নেগেটিভ মার্কিং তোমার র্যাঙ্ক হাজার হাজার স্টুডেন্টের পিছনে ফেলে দিতে পারে। আগেই বললাম, ইকুয়াল মার্কস হয়ে গেলে, আর এই এক্সামে বহু স্টুডেন্ট দেবে, ইকুয়াল মার্কস অনেকের হবে, সেক্ষেত্রে তোমার বায়োলজির মার্কসটা ম্যাটার করবে। তাই বায়োলজির ক্ষেত্রে তো একদমই কোনো সাবজেক্টেই আন্দাজে দেবে না। ওকে? নেগেটিভ মার্কিংকে পুরোপুরি স্ট্রিক্টলি অ্যাভয়েড করো, এটা মাথায় থাকে যেন। ওকে? আর এটা কিভাবে তৈরি হবে? মক টেস্ট দিয়ে। যত মক টেস্ট দেবে তত বেশি এই জিনিসটা তোমরা উপলব্ধি করবে। সানডে রিভিশন রুল, আবারও বলি, সানডে রিভিশন রুল, সানডে ফান্ডে গোপাল ভাত দেখতে যেমন ছোটবেলায়, তেমন এখানেও এটা কোনো ফিক্সড না। তোমার যে ডেটটাতে তুমি ফাঁকা পাবে, হয়তো তুমি প্রাইভেট টিউশন পড়াও বাচ্চাদের, মানে কি হয়, রোজগারের জন্য প্রাইভেট টিউশন পড়ায় এই বয়সে। তো তাদের ক্ষেত্রে যে ডেটটায় তুমি ফাঁকা পাবে, বা অনেকে নাচ গান শেখে, অন্য কিছু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি শেখে, কম্পিউটার শেখে, তাদের ক্ষেত্রেও যে ডেটটা তুমি ফাঁকা পাবে, একটু ফ্রি পাবে পড়াশোনার বাইরে, যেদিনটা একটু ফাঁকা থাকে সেই দিন সারা সপ্তাহে যা যা পড়েছো সেগুলো রিভাইজ করো। ওকে? নতুন না পড়ে রিভাইজ করো। রিভাইজ কিভাবে করবে? ছোট ছোট নোটস বানাবে। অবশ্যই খাতা নিয়ে পড়তে বসবে। এতদিন কি করতে, পড়তে, বই পড়ে দাগ মারতে, মুখস্থ করতে, লিখতে। এক্ষেত্রে কি হয়, ডিটেলসে নোটস বানানোর দরকার নেই। আগে যেমন খাতা ভরে নোটস লিখতে, ওরকম না। ছোট ছোট হাইলাইটিং পয়েন্ট করে নোট লেখো। বই থেকেও হাইলাইট করতে পারো, কিন্তু আমার মতে বলে নিজে হাতে খাতায় যখন লিখবে সেই জিনিসটা, সেটা বেশি মাথার মধ্যে গ্র্যাব হয় এবং রিটেনশন বাড়ে, অর্থাৎ বেশি দিন মনে থাকে। মক টেস্ট, আগেই বলছি, নেগেটিভ মার্কিংস তোমার কমাবে। মক টেস্ট দিলে এক্সামের টাইমে স্পিড বাড়বে, তুমি কিভাবে অ্যাটেম্প করবে, তাড়াতাড়ি কোশ্চেনটা পড়া, এটাও একটা স্কিল। কোশ্চেন স্কিপ করা, যেটা অ্যাভয়েড করতে চাই আমি, সেটা স্কিপ করা, সেটাও একটা স্কিল। এগুলোই তুমি মক টেস্টে শিখবে, তবেই তুমি যখন এক্সাম হলে যাবে প্রেসারটা হ্যান্ডেল করতে পারবে। টাইম ম্যানেজমেন্ট,
40 সেকেন্ডের মধ্যে করতে হবে, কিন্তু মাথার মধ্যে বার্ডেন নেবে না প্রথম প্রথম, যে 40 সেকেন্ড হয়ে যাচ্ছে, 40 সেকেন্ড হয়ে যাচ্ছে, যেই বার্ডেন নিতে থাকবে হাত কাঁপবে, ভুলভাল অপশন হয়ে যাবে, হয়তো জানো ঠিক অপশন ভুল মার্ক করে চলে আসবে। তো এটা মনে মধ্যে বার্ডেন নেবে না। এইটা তুমি ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারবে, তোমার হাতে না 1 বছর টাইম আছে। ওকে, এটা ইমপ্রুভ করতে 3 মাস লাগে। কিন্তু তবুও যেহেতু আমরা র্যাঙ্ক চাই, সাকসেস লার্নিং একাডেমি শুধু সিলেকশন নয়, র্যাঙ্ক চাই। তাই তোমাদের আমরা বলবো প্রথম থেকেই মক টেস্ট দাও। ওকে, কারণ ক্রিকেটার কখন ভালো হয়, যে সে কি বলবে যে ওয়ার্ল্ড কাপ আসুক তার 10 দিন আগে থেকে আমি ব্যাটিং প্র্যাকটিস করবো, তা তো নয়। তাকে ভালো হওয়ার জন্য সেই ছোট থেকে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে সে আজকে একটা বড় জায়গায় পৌঁছাবে। ফুটবল, ক্রিকেট, কোনো স্পোর্টসের ক্ষেত্রে তাই হয়, যে কোনো ফিল্ডে তোমার ওভারঅল প্র্যাকটিস তোমার ফাইনাল আউটপুটটাকে ম্যাটার করবে। এবার দেখো, এক্সাম হয়ে গেল, তাই তো? এক্সাম শেষ, তুমি ভালো এক্সাম দিয়েছো, আমাদের সাথে প্রিপারেশন করলে অবশ্যই দেবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এবার দেখো, তুমি এক্সাম ভালো দিলে, তোমার ভালো র্যাঙ্ক হলো, কিন্তু তখনও তুমি ভালো কলেজ পাবে কিনা সেটা ফিক্স নয়। কেন? কারণ তুমি কি লোকেশনে চাও, তোমার বাড়ি থেকে কত দূরে তোমায় অ্যালাউ করবে, কোন প্রেফারেন্স, কোন ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সে যাও। অনেক সময় দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গার ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম, বন্ধুদের সাথে একটা মিশতে হবে, তো তাই ল্যাঙ্গুয়েজেরও ব্যাপার থাকে। তাই সঠিক জায়গার ল্যাঙ্গুয়েজ, সঠিক লোকেশন, এছাড়াও ফিজ, অনেকের ক্ষেত্রে ফিজটাও ম্যাটার করে। তো ভালো সরকারি কলেজ পাওয়ার জন্য তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, এবং সেখানে চয়েস ফিলিং এর সময় অবশ্যই তুমি যে কলেজগুলো আগে চাও সেগুলোকে প্রথম দিকে রাখবে, তবেই তুমি সেটা পাওয়ার চান্স বাড়ে। ভুল সিলেক্ট করলে ভালো এ করেও তুমি পাবে না সেই কলেজ। আবার অনেক সময় পিছনের দিকে র্যাঙ্ক করেও যদি ঠিকভাবে সিলেক্ট করো কাউন্সেলিং এর লিস্টটা, তখন তুমি ভালো কলেজ পেতে পারো। কাউন্সেলিং নিয়ে যদি ডিটেলসে ভিডিও চাও তাহলে কমেন্ট করো, তোমাদেরকে আমরা একটা, কলকাতা জন অনুযায়ী যেহেতু কলকাতার আশপাশটাই লোকে প্রেফার করে, তাই আমরা কলকাতার কাছাকাছি বেস্ট লোকেশনের নার্সিং এর নাম্বার ওয়াইজ কলেজ নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তাহলে তোমরা যদি সেটা চাও কমেন্টে অবশ্যই জানাও। তো লাস্ট যেটা বলি, প্রিপারেশন যেভাবে করছো করতে থাকো, রিপিটাররা এবং বিগিনাররা আমাদের সাথে যুক্ত হও, হয়ে প্রপার ওয়েতে যেভাবে আমরা করাবো শুধু জাস্ট ফলো করে যাও, যা বলবো তাই ফলো করে যাও, হয়ে যাবে। অনেকে তো পেপার হ্যাক করেও যা পড়িয়েছে তা আসেনি। অনেকে তো আবার দেখলাম 2023-24-এর ব্যাচের ভিডিওগুলো এখনো চালিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা আপগ্রেড করেনি। আবার অনেকে দেখলাম এত পড়িয়ে দিয়েছে তুমি তো নিট পাস করে যাবে, এএনএম জিএনএম তো অনেক দূরের কথা। অর্থাৎ তারা কি করেছে, যা যা আছে সবকিছু দিয়ে গেছে, কারণ তারা কি চায়, তাদের ইনসিকিউরিটি আছে যে আমাদের পড়ানোর বাইরে কিছু না আসুক। স্টুডেন্ট কতটা নিতে পারছে সেটাও ম্যাটার করে। তুমি শুধু দিয়ে দিচ্ছ কন্টেন্ট ঝুরি ঝুরি, তার মানে এ নয় যে তুমি বেস্ট। ওকে, যেটা প্রপার ওয়েতে একটা স্টুডেন্ট নিতে পারবে যতটা প্রয়োজন, এবং যেটা করালে সেই স্টুডেন্ট ইমপ্রুভ করবে, সেইটাই আমাদের লক্ষ্য। ওকে, তো সাকসেস লার্নিং একাডেমি প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম হয় তাতে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1, 2, 3 ইত্যাদি প্রডিউস করেছে। তাই আমাদের ওপর তোমরা বিশ্বাস রাখতে পারো, এএনএম জিএনএমেও আমরা ফোর দেंगे, এটা তোমাদের গ্যারেন্টি দিতে পারি। তোমরা সাথে থাকো, স্টুডেন্টরাই আমাদের আসল অনুপ্রেরণা। প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা প্রিপারেশন নিতে চাও। যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তাতে জয়েন করো। তো লাস্ট বলে রাখি, জেদ রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, এবং একটা ভিতরের ভিতরের মধ্যে তোমাদের যে নিজস্বতা সেটাকে জাগিয়ে রাখো। কারণ এক্সাম তোমাকেই ক্র্যাক করতে হবে, আমরা জাস্ট সেই রাস্তাটায় তোমাদের সাথী হব, চলতে তোমাকে নিজেই হবে। ওকে, জয় তোমারই হবে যদি তুমি পজিটিভ ওয়েতে সবকিছু নাও। কোনো নেগেটিভ থটস, নেগেটিভ কমেন্ট, নেগেটিভ ফ্রেন্ডশিপ, নেগেটিভ রিলেশনশিপ কোনোর সাথে জড়িত হবে না। এই 1 বছর নিজেকে দাও, তারপর জীবন তোমাকে অনেক কিছু দেবে। ওকে, লাইফে ডিসিপ্লিন আনো। এই যে বললাম, কোনো কিছু খারাপ জিনিসের সাথে নিজেকে যুক্ত করো না, বা হয়ে থাকলেও সেটাকে অ্যাভয়েড করো, এড়িয়ে নিজের আসল সত্তাটাকে জীবন্ত করো। স্যালারি, পৃথিবীতে শুধু আমার স্যালারি দেখবে তা নয়। কথাটা শুনতে খারাপ হলেও আজকের দিনে টাকা পয়সার খুব দাম, মানুষ একে অপরকে ভালো খারাপ টাকা দিয়ে জাজ করে।
যদি তুমি তোমার বাবা মায়ের স্টেট ইমপ্রুভ করতে চাও, এএনএম জিএনএম এক্সাম এই ধরনের গ্রামাঞ্চলের আমাদের মতো সাধারণ পরিবারের মানুষ এটাই দেয়, তাই তো আশা তো তাই করি। কারণ যদি তুমি সেই বারান্দা থেকে নামি না পরিবারের অংশ হও, তোমাদের ক্ষেত্রে তো আরো অনেক সুযোগ আছে, এই সব কি তোমরা করবে? তা না। তো যারা এই ধরনের এক্সাম দেয়, আমি এটা ধরে নিই যে তারা নিডি ফ্যামিলিরই অংশগ্রহণ। তো নিডি ফ্যামিলির অংশ অর্থাৎ নিডি বলতে এখানে অন্য কিছু ভেবো না, নিডি অর্থাৎ তারা যাদের গ্রো করার নিড আছে, তাদের ভিতরে খিদে থাকে, তাদের ভিতরে একটা তেজ থাকে, সেটাকে তোমাদের বাইরে আনতে হবে। তোমাদের প্রয়োজনগুলোকে তোমাদের প্রায়োরিটি দিতে হবে, নিজের ইচ্ছাগুলোকে অন্তত প্রায়োরিটি দাও। অন্যদের কথা বাদ দাও, নিজের ইচ্ছা। তোমার আজকে একটা ভালো মোবাইল দরকার, তোমার কালকে একটা ভালো ট্যাব দরকার, কাল তুমি একটা ভালো গাড়ি কিনতে চাও, এই নিজের ইচ্ছেগুলো, নিজের ইচ্ছা নিজে পূরণ করবে, এই স্বপ্ন নিয়ে তোমরা প্রিপারেশন নাও। এবং পরিবারের মানুষজনেদের জন্য করো, তোমার বাবা মায়ের বয়সের সাথে সাথে যাতে তাদের না কাজ করতে হয়, তুমি তাদেরকে দেখভাল করতে পারো ইন এভরি টার্ম, নট অনলি দায়িত্ব বাট অলসো টাকা পয়সা, কারণ ম্যাটার করে, মানি ম্যাটার্স। ওকে, তো দেখো এভাবে নিজের প্রিপারেশন চালিয়ে যাও। আর কমেন্টে অবশ্যই লিখো, হ্যাঁ আমি পারবো, এএনএম জিএনএম 2026 নয়, এটা 2027 হবে, একটি সিট আমার। ওকে, কারণ এটা তোমাদের কি করবে, নিজের ভিজুয়ালাইজ করতে হেল্প করবে যে হ্যাঁ আমি ওই দাদার ভিডিও দেখে, ওই স্যারের ভিডিও দেখে লিখেছিলাম, আজ থেকে 1 বছর পর এসে তুমি এই ভিডিওর কমেন্টেই আবার লিখবে হ্যাঁ দাদা আমি পেরেছি। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আগেও বলেছি, আর সকলের মধ্যে ছড়িয়ে দাও। বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও এলে তোমরা জানতে পারো। আর বলে রাখি, সাকসেস লার্নিং বাই অনু এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ফ্রিতে ম্যাথের, রিজনিংয়ের, ইংলিশের প্র্যাকটিস সেট করানো হবে। এবং আমরা এটা বলি না যে আমরা যা করাবো তাই আসবে, অনেকে এরকম ট্যাগলাইন ইউজ করে, কারণ আমরা যা করাবো তাই আসার থেকেও বড় কথা, আমরা যেভাবে করাবো তাতে তোমরা নিজেরাই প্রিপেয়ার হয়ে যাবে, সেটা আসল ফোকাস আমাদের। আমরা এটা নয় যে আমরা কি বল আসতে চলেছে প্রেডিক্ট করব, আমরা ব্যাটসম্যানকে সেভাবে রেডি করব যাই বল আসুক সে সেটাকে ট্যাকেল করার জন্য রেডি থাকে, সে সব বলে যাতে 6 মারতে পারে, 4 মারতে পারে, যে বল ডিফেন্স করার ডিফেন্স করতে পারে। আমরা তোমাদেরকে প্রিপেয়ার করব, নট কমন সাজেশন দেবো। ওকে, সাজেশন দেওয়াটা তো একটা ট্রিক্সের ব্যাপার হয়ে গেল, এতে তোমার প্রিপারেশন আর কি ভূমিকা। তো এরকমও কাউকে আমি যদি প্রত্যেকটা কোশ্চেন কোনোভাবে জালিয়াতি করে বার করে নিই, এখন তো শুনছি অনেক কোচিং সেন্টার তাও করেছে, করে সে এটা প্রোভাইড করে দিয়েছে, স্টুডেন্টরা পাস করে গেছে, তো সেটা তো অসৎ উপায় অবলম্বন করে। তাই সাজেশন বা কমন পড়ার পিছনে ছুটো না। ট্যাগলাইন ভিডিওটা হয়তো আমরাও ইউজ করব, কারণ সেটা তো তোমাদেরকে গ্র্যাব করার জন্য, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য থাকবে তোমাদের প্রিপেয়ার করা, নট কমন দেয়া। ওকে, কমন দেয়াটা তো চান্সের উপর নির্ভর করে, কিন্তু যদি তোমরা প্রিপেয়ার হয়ে যাও, যে কোনো লেভেলের এক্সাম আসুক আমরা র্যাঙ্ক করব। র্যাঙ্কারদের মতো চিন্তা ভাবনা রাখো, পাস করবো এরকম না। ঠিক আছে, তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আজকে, বেশি হয়ে গেলে সরি, বাট তোমাদের প্রিপারেশন আরো ভালো করে চালিয়ে যাও। অ্যাপ ডাউনলোড করো, আমাদের আমাদের ভিডিওর সাথে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং পুরোটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।